চলো আমার সাথে তোমরাও আঁকো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডায়াগ্রাম। কিভাবে শুরু করছি ডায়াগ্রাম এটাও কিন্তু খেয়াল রেখো। চলো একটু একটু করে স্টেপ বাই স্টেপ শুরু করো, তাহলে ইজি হবে। কিভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি একটু কেয়ারফুলি দেখো, এই ছবিটা আঁকা ভীষণ সহজ হবে। মিডিয়াম সাইজের, খুব বেশি বড় হয়ে গেলে কন্ট্রোল থাকবে না ডায়াগ্রামটার উপর, বাজে দেখাবে। Through this diagram or with the help of this diagram, we are trying to show only the reproductive part of male genital tract, right? We are not exhibiting any part of urinary tract. মেলদের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট অ্যাকচুয়ালি ফিউজ থাকে, কারণ এই যে স্ট্রাকচারটা এঁকেছি ইউরেথ্রা, আমি পরে পয়েন্টিং করছি, এই ইউরেথ্রা দিয়ে বোথ স্পার্ম এন্ড ইউরিন ক্যান পাস, এর কানেকশনটা এইরকম জায়গাতেই থাকে। ইউরিনও এসে এখানে মুভ করতে পারে, স্পার্ম ও টেস্টিসে তৈরি হয়ে আসছে। বুঝিয়ে দিচ্ছি, পরে বলছি। তবে এখানে আমরা ইউরিনারি ট্র্যাকের কোনো জিনিসই আঁকবো না। তো আমি এখানে নাম্বার দিয়ে লিখছি, পরে নাম্বার গুলো কোনটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা তোমরা লিখবে। এই জায়গায় টেস্টিসের জাস্ট হেডের রিজিয়নটা একটু ডার্ক করে দাও, বুঝলে? এই মাথার রিজিয়নটা ডার্ক করে দাও, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। জাস্ট একটু। So this is our number 2 pointing. Number 2. This will be our third pointing. Okay. Next, we will put this as number 4, 5, 6. This small gland as number 7 and this common passage as number 8. It will be best if you can put all these marking on any one side of the paper. Okay. This is our male reproductive tract. আমি
তুমি ছবিটা কমপ্লিট করে নাও, পয়েন্টিং 1 2 3 করে বলে দিচ্ছি। তাহলে নাম্বার 1 হলো টেস্টিস, লেখো। তোমরা কেউ নাম্বার দেবে না, কিন্তু তোমাদের স্ট্রেট লাইন থাকবে, আমি নাম্বার অনুযায়ী বলছি, তোমরা সেই লাইনের পাশে লেখো। নাম্বার 1 টেস্টিস, নাম্বার 2 এপিডিডাইমিস, নাম্বার 3 ভাস ডিফারেন্স, তারপর 4 দেখো ওই উপরে লিখেছি সেমিনাল ভেসিকল, নাম্বার 5 প্রস্টেট গ্ল্যান্ড, যেটা লাল রঙের দেখানো। আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে যতগুলো সেকেন্ডারি সেক্স অর্গান হয়, প্রস্টেট গ্ল্যান্ডের সাইজ সবচেয়ে বড় হয়। দেন নাম্বার 6, এটাকে বলা হয় ইজাকুলেটরি ডাক্ট। এই জায়গাটাতে ইউরিনারি ট্র্যাক রিপ্রোডাক্টিভ ট্র্যাকের সাথে এসে ফিউজ হয়। ইজাকুলেটরি ডাক্ট দুপাশ থেকে দুটো ভাস ডিফারেন্স এসে ইউনাইট হয়, প্লাস তারই একটু উপরে ইউরিনারি ট্র্যাক মানে যেটা ইউরেটার, সেগুলো এসে কিন্তু জয়েন হয়। ইউরিনারি ব্লাডারের থেকে যে ইউরেথ্রা আছে, সেই ইউরেথ্রার কমন লাইনিংটা আবার এর সাথে জয়েন হয়ে যায়। তার নিচে দেখো ছোট্ট দুটো গ্ল্যান্ড আছে, ভেরি স্মল ইন দেয়ার সাইজ। নাম্বার 7, দিস ইজ নোন অ্যাজ কাউপার গ্ল্যান্ড or bulbourethral gland, same thing with two names. And number 8, the common passage of both sperm and urine in male reproductive tract is urethra. So number 8 will be urethra, right? এখন কথা হলো এই স্ট্রাকচারটা কিরকম দেখতে, এটা আমার খুব এনলার্জ ভাবে জানতে হবে। টেস্টিসের ক্রস সেকশন যদি না বুঝে, তাহলে বুঝতে পারবো না এক্স্যাক্টলি স্পার্ম তৈরি হয় কোথায়। স্ট্রাকচারটা কাছাকাছি কিডনির মতো, তবে কিডনির থেকে একটু সিম্পল জিনিস, অতটা কমপ্লেক্স না। দেখে নাও এটা দেখতে কেমন। সো we will draw a kind of enlarged view in this portion of my board. Start drawing along with me. Okay, I'm trying to draw an enlarged view of our testis. আমাদের টেস্টিসকে যদি ক্রস সেকশন করা হয়, কিডনির ভেতর যেরকম ক্লাস 11 পড়েছো মনে করার চেষ্টা করো, যেমন রেনাল পিরামিড ছিল না, কাছাকাছি স্ট্রাকচার থেকে, যেগুলোকে সেমিনিফেরাস টিউবিউলস এর লোবিউল বলা, টেস্টিকুলার লোবিউলস বলা, এর ভেতরে সেমিনিফেরাস টিউবিউলস থাকে। সো এখনো সেমিনিফেরাস টিউবিউলস আসেনি, রাইট? These are testicular lobules. Generally 200 to 300 on an average একটা টেস্টিসের। এনসিআরটি তে ভ্যালুটা 250 দেওয়া আছে, 250, তবে এভারেজ ভ্যালু থাকে। সব সময় তো সবার ক্ষেত্রে এক্সাক্ট অ্যাকুরেট নাম্বার থাকে না। এভারেজ এরকম স্ট্রাকচার, আমি এখানে 4-5টাই এঁকেছি আকার সুবিধার জন্য, বাস্তবে অনেক বেশি থাকে, প্রায় 200 থেকে 300টার কাছাকাছি নাম্বার থাকে। These structures are known as testicular lobules. ওকে, এর ভেতরে থাকে কি থাকে, আমি এটা গ্রিন কালি দিয়ে আঁকি, এর ভেতরে থাকে সেমিনিফেরাস টিউবিউলস।
আমি একটু ঘন আছি যাতে যারা অনলাইনে আছো তারাও দেখতে পারো। সব জায়গায় একই কালিং ইউজ করলে তো বুঝতে পারবে না। তাই টেস্টিকুলার লোবিউলস এর ভেতরে সেমিনিফেরাস টিউবিউলস গুলো এরকম স্প্রিং এর মতো পেঁচিয়ে থাকে, সেটাকে দেখানোর জন্য আমি গ্রিন পেন ইউজ করব। এর প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিউলস এর মাথার জায়গাটা কোন জায়গাটা বলতো, যে জায়গাটা বেরিয়ে ফ্রি এন্ডে আসে সেই জায়গাটা আমরা জট পাকিয়ে থাকি। যেরকম ধরো তুমি যদি বিভিন্ন কালারের উলের বল নাও এবং সেটা ফুলে ছড়িয়ে দাও মেঝেতে, বল অবস্থায় না ফুলে ছড়িয়ে দাও, তাহলে যেরকম একটা মাস হয়ে যাবে মাল্টি কালার্ড মাস, ওরকমই সুতোর এরকম মাস থাকে যেখান থেকে এক্স্যাক্টলি সেমিনিফেরাস টিউবিউলস কটা আছে বা কি সংখ্যায় আছে এক্স্যাক্টলি বোঝা যায় না। এই স্ট্রাকচারটারও একটা বিশেষ নাম আছে, এখানে গিট্টি পাকিয়ে থাকে। তারপর এই গিটের থেকে একটা একটা মাথা বেরিয়ে বেরিয়ে ক্রমশ টেস্টিসের বাইরের ওয়ালের দিকে যেতে থাকে এবং এই জায়গায় গিয়ে আবার ফার্দার একটা নট তৈরি করে, একটা মোটা টিউবিউলে গিয়ে এরা এন্ড হয়। প্রত্যেকটা স্ট্রাকচারের নাম বলছে, ব্যাপারটা বুঝতে পারলে? লোবিউলস এর ভেতরে ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল সেমিনিফেরাস টিউবিউলস থাকে, যেগুলো জাস্ট লোবিউলস এর বাইরে গিয়েই একটা ইন্টারওপেন মাস তৈরি করে। তারপর সেটা আবার সেপারেট হয়ে গিয়ে টেস্টিসের একদম আউটার লেয়ার বরাবর একটা মোটা টিউবিউলে গিয়ে এন্ড হয়। এবার প্রত্যেকটা জিনিসের আমি নাম বলবো। টেস্টিসের আউটার কভারিংটা খুব মানে ইম্পর্টেন্ট, প্রচন্ড প্রশ্ন আসে। There are three small layers outside the testicular lobules. তিনটে লেয়ার আছে, দেখানো খুব ডিফিকাল্ট। এদিকে দেখো আমি চেষ্টা করছি। This is the outermost layer, number one. This is the second layer. This portion, okay, inside these regions. This is the second portion. So the first portion is actually shared by these two walls. Okay? And the third portion is this outer thin lining of the tubule. This thin lining is the lining of testis. The outer lining of testis. প্রত্যেকটার নাম আছে। নাম্বার 1 লেখো, আমি লিখবো না, আমি একটু ফাঁকি দিই, তোমরা লেখো। নাম্বার 1 টিউনিকা ভ্যাজিনালিস। স্পেলিং বইতে আছে, স্পেলিং মিস্টেকের যদি কোনো সম্ভাবনা থাকে তো বই দেখে নেবে। টিউনিকা ভ্যাজিনালিস এরও ফার্দার ইনার আউটার লেয়ার হয়, এটা অতটা না লিখলেও হবে। নাম্বার 2 এই সেকশন কোন জায়গাটা বুঝতে পারছো? আমি কি ডট করে নোংরা করব না, বুঝতে পারছো? এই সমস্ত ফাঁকা জায়গা টেস্টিকুলার লোবিউলস এর বাইরের পোরশন, এগুলো সবই কিন্তু নাম্বার 2 কি হবে সেটা টিউনিকা অ্যালবুজিনিয়া। স্পেলিং দেখে নাও, টিউনিকা অ্যালবুজিনিয়া। So the outermost lining is tunica vaginalis, second inner lining is tunica albuginea, and the innermost thin lining situated just outside the seminiferous tubule of the testicular lobule is known as vasculus, tunica vasculus. এটা মনে রাখার একটা সহজ দেশি পদ্ধতি আছে, কি জানো? আমি এটাকে ইউজ করি, তোমাদের এটা ইউজ হবে কতটা আমি জানি না। আমি এটাকে মুখস্থ রাখি ভালভাস, কারণ এর আউটার ইনার লাইনিং জরুরি মুখস্থ করা। যেরকম মনে আছে ব্রেইনের কভারিং কে মেনিনজেস বলা হয় এবং তার ওই পায়ামেটার ডোরামেটার অ্যারাকনয়েডের পজিশন জানাটা দরকার ছিল, এখান থেকে কোশ্চেন আসে, নিতে পর্যন্ত আসে, তার মানে কত কঠিন লেভেলে আসে। দেখে নাও এর মধ্যে সবকটা পজিশনই আছে। ফার্স্ট ভি, দিস ভি, আমি আর বড় করে গোল পাকাবো না তাহলে নোংরা হবে, এইটুকু রাখ। ফার্স্ট ভি দিস স্ট্যান্ড ফর ভ্যাজিনালিস, ওকে? এটা মনে রাখার সুবিধা পদ্ধতি। AL stand for albuginia, second layer, and vasculosa stand for VAS stand for vasculosa. ভালভাস মনে রাখো, ভালভ কথাটা পড়েছো না, ওখানে ই ছিল, এখানে এ দিয়ে লিখেছি ভালভাস। এটা মনে রাখতে পারলে টেস্টিসের লাইনিং গুলো হয়ে যাবে। আর এই স্পেলিংটাও এদিকে মুভ করছে, আউটসাইড টু ইনসাইড, এদিকেই লেয়ার গুলো মুভ করে, এটা জানাটা খুব জরুরি। কোন লেয়ারটা কত নম্বর লেয়ার, ফ্রম আউটসাইড অর ইনসাইড, সেটা প্রশ্ন কিন্তু আসে। এখন এমসিকিউ প্রচন্ড কঠিন আসছে, জেনারেল মোডেও জেনে রাখাটা জরুরি। So these 1, 2, 3 pointings are associated with the outside lining of the testis.
কারেক্ট? তো এই শর্ট ফর্মটা আমি মুছে দিলাম। এবার আমরা 3 নম্বর তো হয়ে গেল, এরপরে কত নম্বর পয়েন্টিং করি? 4 নম্বর। এটা লেখো সেমিনিফেরাস টিউবিউলস, এই গ্রিনটা। নাম্বার 5 এই মাছটা, এখানে যে গিট্টি পাকিয়ে আছে এটা নাম্বার 5। কোডটা বোঝা যাচ্ছে না, আমি একটু ভালো করে লিখি। নাম্বার 5 it is retitestis, RETETESTS, retitestis। একটু দূরে নিয়ে যাও, থাকবে খুব কাছে এগো না, দূরে ছড়িয়ে রাখো, তাহলে সব পয়েন্টিং করবে। তারপর যখন ফেয়ার করে আঁকবে তখন তো সুন্দর করে আঁকার সুযোগ থাকবে। তারপরে দেখো এই রেডিটেস্টিসের গিটটা ছাড়িয়ে এই ইন্ডিভিজুয়াল এক একটা থিন টিউবিউলস মিট করছে কোথায়? এই বড় টিউবিউলসটাতে। এই ইন্ডিভিজুয়াল এই টিউবিউলস গুলোর নাম আমি যে কোনো একটাতে পয়েন্টিং করছি, নাম্বার 6। ইট ইজ নোন অ্যাজ ভাস্তা ইফারেনশিয়া। স্পেলিং দেখে নাও, ভাস্তা VASA, ইফারেনশিয়া EFF। স্পেলিং একটু দেখে লেখো। ভাস্তা ইফারেনশিয়া হলো টেস্টিসের ইনার লাইনিং থেকে এবার বাইরের দেয়ালের দিকে যাওয়া শুরু করে। ভাস্তা ইফারেনশিয়াই কিন্তু টেস্টিসের আউটসাইড লেয়ারে এপিডিডাইমিস ফর্ম করে। এই যে লাল রঙের লাইনিংটা এঁকেছে না, দিস ইজ এপিডিডাইমিস। এপিডিডাইমিস। কিন্তু এই এপিডিডাইমিসের 3টে পার্ট আছে। লেখো এইটাকে নাম্বার 1 দাও। এপিডিডাইমিস যেটা আমি লিখেছি এটা তোমাদের লেখার দরকার নেই। এখানে লেখো নাম্বার 7। এই কোন জায়গায় লেখা যায়? একটা এর মাঝখানে লিখবো। তোমাদের কি এনাফ স্পেস আছে? 6 আর 5 এর মাঝে আমার কিছু লেখা উচিত হবে। মোটামুটি মিডল পজিশন, এই এপিডিডাইমিসের মিডল পজিশন 8 নম্বর আমি লিখলাম। এটাকে একটা জিনিস বলে, আর এই শেষের দিকটাকে আরেকটা নামে ডাকা হয়। 3টে এপিডিডাইমিস। 7 is known as head of epididymis. এপিডিডাইমিসের মাথা, মাথা বড় হয় তো এই জায়গাটা একটু বালকি। নেক্সট নাম্বার 8, it is also epididymis, body of epididymis, body একটু মিডিয়াম সাইজের হয়। আর 9, this is also a part of epididymis, this is known as tail of epididymis। এই tail of epididymis কিন্তু পরবর্তীকালে দেখো এই লোবিউলের পেছন দিক দিয়ে এইটা হয়ে বেরিয়ে গেছে। বুঝতে পারছো? ইমাজিন করো এর পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে, এইটা বেরিয়ে গেছে। এইটাই কিন্তু কোনটা বলো তো এই স্ট্রাকচারটা? এইটাই হলো এই স্ট্রাকচার, দিস ওয়ান, এই স্ট্রাকচার was difference. So it will be our pointing number 10, was difference. এবার বেরিয়ে যাবে। Sperms are known to form within the seminiferous tubules. এই within মানে এই যে পিটপাটকে ছোটগুলো আকার এর ভেতরে। আমি ফার্দার আরেকটা ছবি আঁকবো বোঝানোর জন্য, এটুকু বোঝো। Somewhere within this tubule, sperms are known to be produced under the influence of testosterone, right? So we are about to start the journey of sperm. How do they transport after their production? এখানে তো তৈরি হয়, মুভ করে কিভাবে? দেখো পরপর সিরিয়ালি বলতে হবে উইথ অ্যারো অন নাম্বার। ফার্স্ট রেটিটেস্টিস, প্রথমে সেমিনিফেরাস টিউবিউলস বলা উচিত। 1 সেমিনিফেরাস টিউবিউলস, 2 রেটিটেস্টিস, ভাস্তা ইফারেনশিয়া, head of the epididymis, body of epididymis, tail of epididymis। শর্টে লিখতে চাইলে এই তিনটেকে রিপ্লেস করে শুধু epididymis ও লিখতে পারো। দেন ভাস্তা ইফারেনশিয়া, যেই ভাষাই সরি ভাস ডিফারেন্স, ভাষা ইফারেনশিয়াল ভাস ডিফারেন্স, যেই ভাস ডিফারেন্স চলে গেল। এবার এই ছবিটার কথা মনে করো। It travels through the vas deferens and united near the ejaculatory duct, where they are being nourished by different secretion of accessory secondary glands like seminal vesicles, prostate glands, and bulbourethral glands. And finally, after being nourished, they will be released by urethra. And the released product is now known as semen. Remember, it is not only named by sperm, it is semen. Semen is nothing but the collection of spermatozoa, that means mature sperm, as well as several nourishing nutrients. এর মধ্যে sperm কতটুকু থাকে জানো? You will be amazed to know that only 2 to 5% is sperm. সিমেনের যা কন্টেন্ট থাকে
the content that is being passed finally through the urethra এর মধ্যে মাত্র এইটুকু স্পার্ম থাকে। সবচেয়ে বেশি কন্টেন্ট থাকে সেমিনাল ভেসিকলে, তারপর প্রস্টেট গ্ল্যান্ডে, তারপর থাকে বাল্ব ইউরেথ্রাল। যদিও বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ডের কন্টেন্ট খুবই কম থাকে, খুবই কম। একমাত্র বেশি থাকে হলো, বইতে দেখো কন্টেন্ট গুলোর সম্বন্ধে লেখা আছে, কোন পেজে পাবে, পার্সেন্টেজ না, এদের কম্পোজিশন, সেটা পাবে পেজ নাম্বার 69। শেষের দিকে দেখো একটা হেডিং আছে, নেম ডিফারেন্ট অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, এর আন্ডারে পাবে সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ডস, টপাস গ্ল্যান্ডস। এই তিনটের সম্বন্ধে আগে আমি আলোচনা না করলেও এবার একটু বলে দিই। প্রথমে আমি একটু বলে দিই তোমাদেরকে অ্যাবাউট সেমিনাল ভেসিকল। এটা তো বুঝে গেলাম যে স্পার্ম কোথাও তৈরি হয় সেমিনিফেরাস টিউবিউলস এর ভেতরে। তারপর যে জার্নি পাথটা লিখলাম এটা আমরা অ্যারো অ্যারো দিয়ে লিখবো। একটা কোশ্চেন লিখে নাও তো। ফার্স্ট 4 নম্বর গ্ল্যান্ড সেমিনাল ভেসিকল, সেকেন্ড প্রস্টেট গ্ল্যান্ড 5 and the third one 7 বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড। কোন দেশ সেমিনিফেরাস ফার্স্ট ডিফারেন্স দিয়ে যে স্পার্মটা আসে সেটা ফার্স্ট নারিশড হয় সেমিনাল ভেসিকলস এর, এবং সিমেনের কম্পোজিশনের মধ্যেও দেখো পেজ নাম্বার 16 উপরের দিকে একটা কন্টেন্ট আছে, একটা গ্রিন বক্স, সেখানে দেখো একটা জায়গায় পার্সেন্টেজ কম্পোজিশন আছে, তাতে সিমেনের মধ্যে সবচেয়ে বেশি কন্টেন্ট দেওয়া আছে কার, সেমিনাল ভেসিকলের কন্টেন্ট, তাই না? কে কি করে, নারিশমেন্ট দেয় কাকে, স্পার্মকে, যাতে ভবিষ্যতেও যদি এই ফিমেল জেনিটাল ট্র্যাকের ভেতরে যায় বা আসতে পারে। বিভিন্ন নিউট্রিয়েন্টস এর সাথে একটা খাবার সাপ্লাই করে স্পার্ম, and that is fructose. ফ্রুক্টোজ আমাদের শরীরে আর কোথাও তৈরি হয় না, আমাদের বডির ভেতরে কোথাও তৈরি হয়। ফ্রুক্টোজের আমাদের ক্ষেত্রে সোর্স কি, ফল, ফলের রস। কিন্তু তুমি ফল আর ফলের রস যতই খাও তোমার ব্লাডে কোনোদিন ফ্রুক্টোজ আসবে না, কারণ স্টমাকেই তো ফ্রুক্টোজ ভেঙে যাবে, গ্লুকোজ তৈরি করে দেবে, ফ্রুক্টোজ আকারে কিন্তু ব্লাডে ঘুরে বেড়াবে। এটা খুব ভাইটাল কথা বলি, মাথায় রাখো। ফ্রুক্টোজ হিউম্যান বিং এ আর কোথাও তৈরি হয় না, ফিমেলদের বডিতে তো কোথাওই হয় না, একমাত্র কোথায় হয়, ছেলেদের রিপ্রোডাক্টিভ ট্র্যাকে। কোথায়, সেমিনাল ভেসিকলের কন্টেন্টে। তাহলে এর প্রোডাক্ট তুমি কোথায় পেতে পারো, আমাদের ইউরিনে না, আমাদের স্টুলে না, একমাত্র সিমেনে পাওয়া যাবে। এটা কনফার্মেটরি টেস্ট। যদি কোনো ভিকটিম রেপ হয় তাহলে ডাক্তার এর তার কম্পোজিশনটার প্রেজেন্স দেখে ভেরিফাই করে whether she has been raped or not, সে কি কোনো মিসলিডিং অ্যালিগেশন আনছে or she is an actual victim। এটার কিন্তু একটা কনফার্মেটরি টেস্ট হলো প্রেজেন্স অফ ফ্রুক্টোজ ইন হার ভ্যাজাইনাল স্মিয়ার। কারণ ফ্রুক্টোজ ফিমেলের বডিতে পাওয়া যায় না, আর ছেলেদের অন্য কোথাওই পাওয়া যায় না সেমিনাল ভেসিকলস এর কন্টেন্ট ছাড়া। তো এটা একটু আউটসাইডের নলেজ আমি শেয়ার করলাম। ফ্রুক্টোজের মূল কাজ যদিও স্পার্মকে আগামী কয়েক ঘন্টার জন্য আবার সাপ্লাই করে। এছাড়া চলে আসি প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডও এদের একটুখানি মিল্কি করে, লুব্রিকেশনে হেল্প করে, যাতে এই প্যাসেজ গুলো এবং ভবিষ্যতে যদি ভ্যাজাইনাল প্যাসেজে ঢোকে, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে ঢোকে, তার মুভমেন্ট যাতে, মোটিলিটি যাতে ঠিকঠাক থাকে, স্মুথ থাকে, সেটাকে ইনশিওর করে প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন। আর একটা ছোট্ট গ্ল্যান্ড, এর সিক্রেশনের কন্টেন্ট মাত্র 1% বা তারও কম থাকে, দিস ইজ কার্পাস গ্ল্যান্ড। এটা ভারী ভালো কাজ করে, এর পিএইচ কে বাড়িয়ে দেয় কাজ স্পার্মের অ্যাবাউট 7.3 7.5 এর কাছে নিয়ে যায়, কারণ আছে। আর এ যদি ফেল করে তাহলে স্পার্ম ফিমেল বডির ভেতরে বাঁচতে পারবে না। আমাদের হিউম্যানদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, স্পার্ম শুড enter inside the female reproductive tract and finally reach the ovum, which is somewhere located at the end of the fallopian tube। আমরা যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের ছবি আঁকবো তখন বুঝিয়ে দেবো। এখন একটু মাথায় রাখো যে স্পার্মকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভেতরে ঢুকে অনেকটা জার্নি করতে হয়। এটা সেলের পক্ষেও জার্নি, এটা একটা ম্যাসিভ জার্নি। আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হাইলি অ্যাসিডিক, সেটাকে ব্যালেন্স করার জন্য এর পিএইচ কে অ্যালকালাইন করতেই হয়। স্পার্ম যদি অ্যালকালাইন না হয়, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের ভিতরে গিয়ে বাঁচতে পারবে না। তো সামান্য 3টে গ্ল্যান্ড ভীষণ ভাইটাল রোল প্লে করে। এদের মধ্যে কারোর কোনো একটা রোল যদি ঠিকঠাক না হয় তাহলে স্পার্মের প্রবলেম হবে, রিপ্রোডাকশনে কেপেবল হবে না।
খুব ভাইটাল এই রোলগুলো। তো আমরা যেটা প্রশ্ন দিলাম বাড়ির কাজের জন্য, ওটা স্টেপ বাই স্টেপ অ্যারো দিয়ে লিখো, যাতে এর প্যাসেজ গুলোর সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। এবার আরেকটা জিনিসের উপর তোমাদের একটু ক্লিয়ার আইডিয়া আমার দেওয়া উচিত, সেটা হলো এই সেমিনিফেরাস টিউবিউলস এর ভিতরে এক্স্যাক্টলি স্পার্ম তৈরি হয়। আমরা স্পার্মের প্রোডাকশনের প্রসেস মানে স্পারম্যাটোজেনেসিস, সেটা আজকে হয়তো নাও হতে পারে, কিন্তু একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে রাখি। এই যে স্ট্রাকচারটা আমরা পড়েছি, এটাকে বলা হয় লংগিটিউডিনাল সেকশন অফ টেস্টিস, এলএস, কারণ লংগিটিউডিনালি এটাকে ক্রস সেক করে। কিন্তু এটা যদি এরকম ভাবে করি, যেটা নরমালি ক্রস সেক করা হয়, গোল ভাবে যদি ক্রস সেক করি, তাহলে এক একটা লোবিউল কাটা পড়বে এবং এই যে সেমিনিফেরাস টিউবিউল সেগুলোকে সাইড থেকেও দেখা সম্ভব হতে পারে, যদি টপ ভিউ বা বটম ভিউ ইমাজিন করি। তো এটা যদি সিএস ভিউ দেখি, ক্রস সেকশনাল ভিউ দেখি, তাহলে মাইক্রোস্কোপের তলায় না আমরা কতগুলো জিনিস দেখবো। আমি বড় করেই দেখাই, যদি এরকম ভাবে কাটি, বেশ কিছু জায়গায় সেমিনিফেরাস টিউবিউলস এর এরকম গোল গোল লোবিউলস দেখা যাবে। ধরে নাও দিস ইজ ইওর অপটিক্যাল এরিয়া আন্ডার দ্য মাইক্রোস্কোপ। তোমার ভিশন আছে এইটুকুর মধ্যে মাইক্রোস্কোপ, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ দুটো তিনটে ছোট বড় বিভিন্ন মাপের সেমিনিফেরাস টিউবিউলস এর ক্রস সেকশনটা দেখা যাচ্ছে। প্লাস some discretely oriented clusters of cells are there. They are also known to play a very significant role in our reproductive capability. These cells are known as Leydig cells, also known as interstitial cells. Leydig cells, very very vital cells. এগুলো কোথায় থাকে? তার মানে এই জিনিসে যদি দেখাতে যাই, এর আশেপাশে ভেতরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সেমিনিফেরাস টিউবিউলস এর ভেতরে থাকে, সাইড দিয়ে থাকে, আর এই ক্রস সেকশনে সেটা বেশ ভালো বোঝা যাচ্ছে। আর ইন্ডিভিজুয়াল সেমিনিফেরাস টিউবিউলস এর ক্রস সেকশনটা কেমন থাকে? চলো আরেকটু ভালো করে বোঝানোর জন্য এটাকে আরো বড় করে, অতটা বড় বাস্তবে থাকে না, একটু বড় করি, তাহলে আমাদের ভিজুয়াল ক্ল্যারিটি হবে না। এর ভেতরে দুটো তিনটে সীমানার মতো দেখতে কতগুলো সেল থাকে, পিরামিডাল সেল। এক, ধরো দুই, ধরো তিন, তো বেশি ছুঁচলো করে ফেললাম, একটু গোলগাল করে তিনটে পিরামিডাল সেলস থাকে। তিনটেই থাকবে এরকম হয় নাই, 27টাও থাকতে পারে, কম বেশি থাকে। আর কতগুলো মাল্টি লেয়ার সেলের লাইনিং দেখা যায় একদম বাইরে। সেমিনিফেরাস টিউবিউলস এর যে ব্ল্যাক বাউন্ডারিটা এঁকেছি, ইমাজিন দিস ইজ দ্য এপিডার্মাল লাইনিং। আর এখানে তার ভেতরের দিকে কতগুলো সেলস থাকে, একদম এপিডার্মাল লেয়ারের গা ঘেঁষে যে সেলস গুলো থাকে, আর এগুলোকে বলা হয় স্পারম্যাটোগোনিয়াল সেল। এটা হলো প্রিকারসর সেল। তারপরে আরেকটা কালার ইউজ করি, সব এক কালার ইউজ করলে তোমরা দেখতে পাবে না। তারপরে ধরো আমি একটু গ্রিন ইউজ করি, so second group of cells. হলো, এগুলোকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। এখন কি বলা হয় সেটা লেখার দরকার নেই, কারণ পরের দিন তো স্পারমাটোজেনেসিস এর প্রসেস লেখাবোই, তখন স্টেপ গুলো তো থাকবেই। এখন একটু বুঝে নাও জাস্ট, অনেকগুলো লাইনিং এ সেল থাকে। আমার যেটা আঁকার মূল উদ্দেশ্য, ধরো এখন যে ব্ল্যাক গুলো দিয়ে আঁকলাম, দিস আর সেকেন্ডারি স্পারমাটোসাইটস, আর এর পরে তৈরি হয় স্পারমাটিডস, রাইট? এর পরে তৈরি হয়ে যায় স্পারমাটিডস। এগুলো একটু আনইউজুয়াল শেপেড হয়, বাট এগুলো এখনো ম্যাচিওর স্পার্ম হয়নি। কিন্তু when these spermatids get matured enough to become spermatozoa, they get detached from their association. এই সময়টাতে ওরা এখান থেকে খুলে এই যে পিরামিডাল সেলসটা এঁকেছি তার মাথায় আটকে থাকে, তখন এই স্ট্রাকচারটা টেল তৈরি হয়ে যায়। আমরা জানি তো স্পার্ম কেমন দেখতে, রাফলি এরকম দেখতে না আমাদের স্পার্ম।
ঠিক না? তো ধরে নাও এই মাথাটা এখানে গেঁথে আছে আর এই টেইলটা আমরা দেখতে পাচ্ছি এই রকম। এই যে সেলটার সাথে ম্যাচিওর হয়ে গেলে এর গায়ে আটকে থাকে, তারপর কিছুদিনও কয়েক ঘন্টা খাবার সংগ্রহ করে, তারপর রিলিজ হয়ে যায়। রিলিজ হয়ে কোথায় চলে যায়? এই যে সাদা ফাঁকা জায়গাটা দেখছো, এটাই লুমেন। আর এই সেমিনিফেরাস টিউবিউলসটা, তার মানে ধরে নাও এই জায়গায় লুমেনটা আছে, এখান থেকে বেরিয়ে দিয়ে ট্রাভেল করা শুরু হতো। এই লুমেনের ভেতর দিয়ে ও ট্রাভেল করে করে টেস্টিস, ভাসাইফারেনশিয়া, এপিডিডাইমিস মুভ করে যায়। তো এই লাইনিং গুলো এরকম ওরিয়েন্টেড। আর এই পিরামিডাল সেলসটাকে ভীষণ, এটা বিখ্যাত সেল একটা, প্রচন্ড প্রশ্ন আসে, এটাকে বলা হয় সার্টোরি সেল। আর দুটো ইম্পর্টেন্ট কথা বলে দিই, শিখেছি যখন আমাদের যখন সেক্সুয়াল ম্যাচুরেশন হয় নিয়ার অ্যাবাউট দ্য টাইম পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স অর পিউবার্টি টাইম, এই সময় আমাদের গোনাডোট্রপিন তৈরি হয়। কোথা থেকে? এনচেরিয়া পিটিউটারি। এই গোনাডোট্রপিন লাইক এলএইচ এর উপর কাজ করে, কার উপর? লেডিক সেলের উপর, and compel them to produce testosterone. তাহলে টেস্টোস্টেরন কে তৈরি করে? লেডিক সেল তৈরি করে। লেডিক সেল ইজ অলসো নোন অ্যাজ ইন্টারস্টিশিয়াল সেলস। ওর জন্য এলএইচ হরমোন ছেলেদের ক্ষেত্রে আরেক নামে পরিচিত, ইন্টারস্টিশিয়াল সেলফ স্টিমুলেটিং হরমোন, আইসিএসএইচ। ফিমেলদের বডিতে এলএইচ এর কিন্তু কোনো অল্টারনেটিভ নাম নেই, যদিও এলএইচ ফিমেল আর মেলদের শরীরে সমান কেমিক্যাল কম্পোজিশনে ক্যারি হয়, প্রবল হয়। As LH in our body acts on the Leydig cell or interstitial cells to produce testosterone, they are also known as ICSH hormone. The other name of LH hormone is ICSH hormone. আর সার্টোলি সেল কোথায় থাকে? সার্টোলি সেল থাকে সেমিনিফেরাস টিউবিউলস এর ভেতরে। আর এর কি কাজ? এর কাজ হলো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ। এফএসএইচ ও আরেকটা গোনাডোট্রপিন হরমোন, কোথা থেকে তৈরি হয়? পিটিউটারি। এফএসএইচ এর আন্ডারে কাজ করে এ স্পার্মকে ম্যাচিওর করে। সার্টোরি সেল ঠিকঠাক এফএসএইচ দ্বারা স্টিমুলেশন না পেলে স্পার্মাটিড অবস্থাতেই স্পার্ম থেকে যাবে, স্পার্মেটোজোয়া হবে না। কনভার্সনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। স্পার্মেটোজোয়া হওয়া, এই স্পার্মেটোজোয়াই হলো টেকনিক্যালি মেডিকেলি ম্যাচিওর স্পার্ম। এই অবধি থাকবে স্পার্মেটোজেনেসিস এর প্রসেস এন্ড হরমোনাল কন্ট্রোল অফ স্পার্মেটোজেনেসিস। সেটা আর যদি সেটা হয়ে যেতে পারে তো ওজেনেসিস স্টার্ট করে দেবো।